টিবিএস মার্কেটসের এই সপ্তাহের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আজকে আমাদের আমন্ত্রিত অতিথি, তাকে আপনারা সবাই চেনেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টসের সভাপতি। বাংলাদেশের যে টেলিকম খাত, সেখানে দেশীয়দের মধ্যে সর্বপ্রথম সিইও হয়েছিলেন তিনি। তার অনেক পরিচয়, দেশের পুঁজিবাজারের সঙ্গে তার পারিবারিক যোগাযোগ। আজকে আমরা স্টুডিওতে পেয়েছি তাকে। তার কাছ থেকে পুঁজিবাজারটাকে আসলে তিনি কিভাবে দেখেছেন, তার লাইফ টাইমে কি দেখেছেন, সামনের দিনে তার প্রত্যাশা কি, এগুলো আমরা তার কাছ থেকে শুনবো। এখনকার যে সংস্কার চলছে দেশে, সেই সংস্কার কতটা তার মনোভূত হচ্ছে, এগুলো সম্পর্কেও বলবেন। মাহতাব ভাই, স্বাগতম। ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার আপনি ইটস গুড যে আপনি আমাদের আজকের মার্কেট শোটাতেই আসতে রাজি হয়েছেন। আপনি পারিবারিকভাবেই পুঁজিবাজারের সঙ্গে সম্পর্কিত, আঙ্কেল ছিলেন ডিএসসির মেম্বার, তো আপনিও স্টুডেন্ট লাইফ থেকেই পুঁজিবাজারে ইনভেস্ট করেন। রাইট। তো আপনার গল্পটা, যে আপনি কবে প্রথম পুঁজিবাজারে ইনভেস্ট করেছিলেন? আমার মনে হয় আমি পুঁজিবাজারে ইনভেস্ট করি প্রবাবলি 1989-90 ওই সময়ের দিক থেকে। আচ্ছা। বাট আমার বাবা, বা আরও আগেও করে থাকতে পারি, আমার বাবা যেরকম ব্যাংকের থেকে রিটায়ার করার পরে উনি মেম্বারশিপ কেনেন 84-এর দিকে, 1984। সো ওখান থেকে আমাদের এক্সপোজার ওখান থেকে। আর আমি যেহেতু কমার্স লাইনে লেখাপড়া করতাম, সেখান থেকে একটা ইন্টারেস্ট সবসময় ছিল। আর আমার আব্বাও এনকারেজ মানে আমাদেরকে মধ্যে আর কি এনকারেজমেন্টটা নিয়ে আসছিল। সো তখনই ছোটো ছোটো আমরা আইপিওতে শেয়ারে অ্যাপ্লাই করতাম, কিছু মার্কেটে আমরা শেয়ার কিনতাম। তখন হটকেক ছিল, উসমানিয়া গ্লাস, ইস্টার্ন কেবলস, ওই ধরনের শেয়ার কিনে কিনে কিন্তু আমাদের হাতে খড়ি হয় ওইভাবে। রাষ্ট্রায়ত্ত শিল্প ছিল তখন। ওই যে হটকেক ছিল, লাইক বাটা, অক্সিজেন, ওদের পারফরমেন্স খুব ভালো ছিল, রেগুলার ভালো ভালো ডিভিডেন্ড দিত। তখন অল্প কয়েকটি স্ক্রিপ্ট ছিল, বা যেগুলো ছিল সেগুলো কিন্তু মেজরিটি ইউজ টু বি ভেরি গুড। অর্থনীতির দায়িত্ব এমএনসি আর সরকারের পাশাপাশি আপনার মূল দায়িত্ব চলে এসছে প্রাইভেট যে লোকাল এন্টারপ্রেনার্স, তাদের হাতে। ইকোনমিও অনেক বড় হয়েছে, কিন্তু পুঁজিবাজারে আসলে তাদের প্রেজেন্সটা খুব একটা বেশি না। আমরা যদি বলি যে 2010 সালে মার্কেট হয়তো যতটুকু উঠেছিল সেটাও অ্যাবনর্মাল, বাট দিস শুড নট বি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে অন্যান্য মার্কেট আপনার উঠেছে, নেমেছে, তারপরে আরো কত দূর ছাড়িয়ে গেছে। ভারত, পাকিস্তানের কথা যদি বলি, তো এই যে একটা প্রলং ডাল এন্ড বিয়ারিশ এন্ড ডিসগাস্টিং মার্কেট মুভমেন্ট ফর লাস্ট 15 ইয়ার্স, এইটার মানে কেন আপনি? এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। মানে আমরা কখনোই, মানে আমার কাছে প্রথমত মনে হয় যে আমরা যে গত 20-30 বছরে দেখি, যেসব লোকদেরকে আমরা বিসেকে, ডিএসসিতে, সিএসসিতে এনেছি, তারা কেউ কিন্তু মার্কেট সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস না। বা ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারেও যখন এটা কাজ করা হয়, আমার মনে হয় তারা ওই লেভেলে গাইডেন্স দিতে পারতেছে। আপনি যদি দেখেন পাকিস্তানে দ্য মার্কেট ডেভেলপড ইভেন্ট প্রি আমাদের লিবারেশনের আগে, 1960 থেকেই। কারণ আমি জানি আমার বাবা যখন চাকরি করে তখনও কিন্তু ওখানে ইনভেস্ট করতেন, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি স্ট্রাকচার একটা মার্কেট ছিল, এবং তারা কিন্তু এখন অনেক দূর চলে আসছে। আমরা যদি ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া অফ মানে স্ট্রং ক্যাপিটাল মার্কেট হচ্ছে মার্কেট ক্যাপ পার্সেন্টেজ অফ জিডিপি, সেখানে কিন্তু বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইন সাউথ এশিয়া। আমি অন্য দেশের কথা না বললাম। সো এই যে একটা যে ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট, এটার জন্য কী দরকার? ইউ হ্যাভ টু ব্রিং লট অফ কোয়ালিটি শেয়ার। যারা ভালো কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশে আসতে চায় না কেন? বিকজ দ্যার ইজ নট এনাফ ইনসেন্টিভ। অ্যান্ড ইনসেন্টিভ বলতে যে সবসময় ট্যাক্স বেনিফিট দিতে হবে, এটা দিতে হবে, সেটা না। আমরা গভর্নেন্সের কথা বলি, যে ভালো গভর্নেন্স হবে। আসলে কি গভর্নেন্স হয়? আপনার যদি দেখেন গত 10-15-20 বছরে যেসব প্রাইভেট সেক্টর থেকে কোম্পানিগুলো আসছে, এগুলো মেন অবজেক্টিভ ছিল ম্যানিপুলেট করা মার্কেটকে। অ্যান্ড ওই ম্যানিপুলেটরদের সাথে কিন্তু আমাদের রেগুলেটরটাও হাতে হাত মিলাচ্ছে। এই ক্ষেত্রে তো ভালো কিছু এক্সপেক্ট করার কিছু নাই। যখন বাড়ে সেটাও আর্টিফিশিয়ালি বাড়ে, যখন কমে আর্টিফিশিয়ালি কমে। অ্যাজ ইউ রাইটলি পয়েন্টেড আউট, গ্লোবালি যেটা না হয়, যদি ন্যাচারাল ওয়েতে হয়, দেখবেন যেটা একটা সাইকেলের মতো ঘুরে, ইস আপ অ্যান্ড ডাউনের মতো হয়। একবার বাড়ে বিকজ ইকোনমির সাথে কানেক্টেড থাকে, আরেকবার কমে। কিন্তু আপনি যদি বাংলাদেশে আপস অ্যান্ড ডাউন দেখেন, ইকোনমির সাথে ডাইরেক্ট শেয়ার মার্কেট কোথায় যাবে কানেকশন নেই। যেরকম
ইউএসএ যদি আমরা এখন দেখি, ওইখানে ট্রাম্পের ওই ট্যারিফ রিলেটেড ওয়ারের জন্য ইনভেস্টার গেটিং সেকি অ্যান্ড আনসার্টেন। সো ওরা কিন্তু এটা ফলে কিন্তু মার্কেট রিয়েক্ট করতেছে, প্রাইস কমে যাচ্ছে। আবার ট্রাম্প টেসলা কিনলো একটু, আর টেসলা শেয়ার প্রাইস বেড়েছে। হ্যাঁ, সো এই যে দেখেন যে মার্কেটের সাথে ইকোনমির একটা যে সম্পর্ক, বাংলাদেশে আমি এই সম্পর্ক গত 40 বছরে দেখিনি। সো আমার মনে হয় ফান্ডামেন্টাল ফ্ল ইন আওয়ার মার্কেট ইজ ক্যাপিটাল মার্কেট ডাজেন্ট রিয়েক্ট টু ইকোনমিক কন্ডিশন। যতদিন এটা না হচ্ছে, এবং দেখেন যে ওই যে ইউএসএতে যে ঘটনাটা ঘটতেছে ক্যাপিটাল মার্কেটে, ইট ইজ ইম্প্যাক্টিং আদার মার্কেট। আমাদের যে নেইবার ইন্ডিয়া ইজ অলসো বিং ইম্প্যাক্টেড বাই দ্যাট। বুঝছেন যে এটা ইকুয়েশনের মতো। ইউএস এর ইম্প্যাক্ট আসে বলছে ইন্ডিয়াতে, অল অন এ সাডেন গ্লোবাল ইনভেস্টার্স আর ফান্ডিং উইথড্র করছে ইন্ডিয়া থেকে, নতুন অপরচুনিটি পাচ্ছে ইন্ডিয়াতে টাকা নিয়ে চলে যাচ্ছে চায়নাতে। সো এইসব পুরো ঘটনাতে চায়না কোম্পানিগুলো উইল বি বেনিফিটেড। সো এই যে সাইক্লিক্যাল একটা লজিক্যাল সিকোয়েন্স কাজ করতেছে, আমি বাংলাদেশে সত্যি কথা আমি এই জিনিসটা কখনোই দেখিনি। যে কোম্পানিগুলো এসছে, কারণ আপনি নানাভাবে ক্যাপিটাল মার্কেটের সাথে, এক তো আপনার কমিউনিটি, তারপরে আপনার হাত দিয়ে রবি পাবলিক হয়েছে, যে সিওর হাতে একটা কোম্পানি পাবলিক হয়, তাকে যে আপনার স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকে বাইরের বোর্ডরুম গুলোতে। তো তারপরে আপনার পরিবারের সদস্যরা অ্যাসেট ম্যানেজমেন্টে আছেন। এই তালিকাভুক্তির একদিকে এখন যা হচ্ছে, এই বছর বোধহয় আইপিও ছাড়াও শেষ হয়ে যেতে পারে যদি আমরা দেখি যে যেটাকে বলে ঠকবাজ থেকে গাউজার। আবার প্রিভিয়াস তালিকাভুক্তিগুলা অনেক খারাপ আইপিও এসছে, যেটা মানে একদম যে ইতিহাসের কালো অধ্যায়। এগুলো রিপিটেশন যদি বন্ধ করতে চাই আমরা এবং ভালো আইপিও আনতে চাই, আসলে কি করা উচিত? কেউ তো আইপিওতে আসতে চায় না, ভালো কোম্পানি যারা, তারা আসতেই চায় না। না, ভালো কোম্পানি আসতে চাইবে কেন? একটা হচ্ছে যে যারা অনেস্ট ট্যাক্স পেয়ার, হ্যাঁ, যারা অনেস্ট ট্যাক্স পেয়ার তাদের জন্য কিন্তু 5% বা 2% ট্যাক্স বেনিফিট ইজ এ বিগ বেনিফিট, যার জন্য অনেক সব মাল্টিন্যাশনালগুলো কিন্তু আপনি দেখবেন যে এখানে চলে আসছে। কিন্তু ভালো প্রাইভেট সেক্টর কোম্পানিগুলো কিন্তু আসতেছে না, বিকজ মানে আমরা সবাই জানি তাদের যে অ্যাকাউন্টস, ইট ইজ নট দ্য রাইট রিফ্লেকশন অফ অ্যাকাউন্টস। তাদের জন্য 5% কি ওরা অথবা মানে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তার চারও বেশি, অনেক বেশি। সো ওদের জন্য যে ট্যাক্সের বেনিফিট ইজ নট এ গুড এনাফ ইনসেন্টিভ। এখন তারপর আবার কেন আসতে পারবে? আরেকটা আসতে পারে, হ্যাঁ, ক্যাপিটাল রেজিং। আপনার মানে পৃথিবীর সব জায়গাতেই ব্যাংক বেসড যখন আমার একটা ইকোনমি হয়ে যায়, যে ব্যাংকের থেকে লোন নিয়ে আমি টাকাটা দিতে হবে, মানে টাকাটা আমার বিজনেস এক্সপানশন করতে হবে, ওটা কিন্তু না। আসলে কিন্তু হয় ক্যাপিটাল এক্সপানশন কিন্তু প্রাইমারি টাকাগুলো আসতে হবে ক্যাপিটাল মার্কেট থেকে। বাংলাদেশে ওই কালচারটা কিন্তু আমরা ডেভেলপ করতে পারি না, যে একটা কোম্পানি আমার সাথে লিস্টেড হলো, আর যখনই তার এক্সপানশন অপরচুনিটি দরকার পড়ছে 100 কোটি টাকা 200 কোটি টাকা আমি মার্কেট থেকে তুলে নিব, ওই ধরনের লিকুইডিটি কিন্তু আমাদের মার্কেটে নাই, যার ফলে কিন্তু সবাই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে ব্যাংক লোনের উপরে। আরেকটা জিনিস আমার মতে হচ্ছে, ব্যাংক লোন বাংলাদেশে নিয়ে না দেওয়ার একটা প্রবণতা আছে। So why do you get into complexities of stock market instead of going to ব্যাংক লোন? কারণ ব্যাংক লোনে তো আপনার টাকা পাচার করে উধাও হয়ে যেতে পারতেছেন, যেটা আমরা এখন দেখতেছি। সো এটা একটা সামষ্টিক একটা সমস্যা। এটা ক্যাপিটাল মার্কেট সমস্যা শুধু ক্যাপিটাল মার্কেটের জন্য তা না, এই ক্যাপিটাল মার্কেটে যে আমাদের ব্যাংকিং সিস্টেমের যে সমস্যা, ওটারও কিন্তু ইম্প্যাক্ট আসে কিন্তু ক্যাপিটাল মার্কেট। তারপর ট্যাক্স গভর্নেন্স, ট্যাক্স পলিসি, সব জায়গায়। হ্যাঁ, আর আরেকটা কালচার অফ ব্রাইবিং বাংলাদেশে, আমাদের যে করাপশন যেটাকে আমরা বলছি, ইট হ্যাজ গট ডিফারেন্ট ফর্মস। এগুলোকে যতদিন আমরা ঠিক না করতে পারবো, আমার মনে হয় না যে ক্যাপিটাল মার্কেট বলি, ব্যাংকিং সিস্টেম বলি, এটা সত্যিকারের কারেকশন হবে। এবং আমি যে আশাবাদী যে আমাদের নতুন যে সরকার আসছে প্রচুর রিফর্ম করতেছে, আশা করি এটা থেকে একটা ভালো রেজাল্ট আসবে। বাট আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, দ্য স্পেস অফ রিফর্ম ইজ ভেরি স্লো। মানে এত স্লোলি চলতে থাকলে তাহলে দেখা যাবে যে আমরা একটা যে উইন্ডো অফ অপরচুনিটি পেয়েছি সেটা হয়তো হারিয়ে ফেলতে পারি। আরেকটা হচ্ছে যে হিসাব এবং আপনার যে অডিট, তো যত অকাজ হয়, অডিটর যদি বলে তার কোয়ালিফাইড ওপিনিয়ন দেয়, সেটি নিশ্চয়ই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রকাশ হওয়ার সময়ই সবাই বুঝতে পারে, তারা আর আপনার যে প্রতারিত হয় না।
তো অডিটর তার কাজটা যদি না করে, তো আপনি যে হিসাববিদদের কমিউনিটির যে সিএমএ পার্টের যে ইউ আর দ্য প্রেসিডেন্ট, হ্যাঁ, তো আপনি কি করলে বা যতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে এটা কতটা হয়েছে, আর কি করলে অডিটররা আর কখনো এই দেশে যে আপনার কোনো ফ্রডুলেন্ট অ্যাকাউন্ট সাইন করবে না, আপনার কোনো পরামর্শ? না, এখানে প্রথম পরামর্শ হচ্ছে কি, আমাদের কিন্তু স্ট্রাকচারাল কিছু প্রবলেম আছে। ধরেন বাংলাদেশে আপনি যদি কোম্পানিজ অ্যাক্ট দেখেন, কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী প্রায় সব ধরনের কোম্পানি একটা সার্টেন রেভিনিউ বা ইনকর্পোরেশন হলে কিন্তু তাকে করতে হয়, অ্যানুয়াল অ্যাকাউন্টস মেনটেন করতে হয়। ধরেন বাংলাদেশে রাফলি সব ধরনের এন্টিটিস হলে 7.8 মিলিয়ন, এলিজিবল হবে ধরেন গিয়ে ইভেন 500,000। কথা আমি বলতেছি, আমার কাছে এক্সাক্ট নাম্বার নাই, বাট 7.8 মিলিয়ন হচ্ছে টোটাল ছোট বড় মিলে ইনস্টিটিউটের সংখ্যা। এখন আমাদের অডিট করার মতো মেম্বার আছে ইনস্টিটিউট অডিট করার জন্য মাত্র 500 থেকে 550। এখন আপনি চিন্তা করেন 500,000 কি দিয়ে 550 অডিট করা সম্ভব? সো ফার্স্ট অফ অল আমার মনে হয় কোম্পানিজ অ্যাক্টের এই কারেকশনটা আনতে হবে যে সার্টেন অ্যামাউন্ট অফ রেভিনিউ বা বিজনেস হলে পরে বা ব্যাংক লোন নিলে পরে আমার অডিটেডটা ম্যান্ডেটরি, এবং একটা রিজনেবল নাম্বারের এন্টিটির জন্য। সবার জন্য করতে গেলে আসলে অডিটারে ক্যানট ডু এ প্রপার জব। এটা হচ্ছে এক নাম্বার। এটা আমি বলবো যে কোম্পানিজ একটা একটা চেঞ্জ আনা দরকার। সেকেন্ড জিনিসটা হচ্ছে কি, বেশি ফোকাস স্ট্যাটুটরি অডিটের থেকে যেটা দরকার আমার মতে, যেটার মাধ্যমে ট্যাক্স ইভেশন হচ্ছে বা ট্যাক্স অ্যাভয়েডেন্স হচ্ছে, মেইন জায়গাটা খেলে হচ্ছে আমাদের প্রাইভেট কোম্পানিগুলো রেভিনিউ স্টেজে। যদি আমি টপ লাইন কমায় ফেলি তাহলে কিন্তু আমার ট্যাক্স প্রফিট সবকিছু কমে যাচ্ছে, বিক্রি নাই। এই জন্য এনবিআর বিক্রির উপর থেকেই নেয়, যেটা আবার অনেস্ট ট্যাক্সপেয়ারদের উপর একটা বিরাট অত্যাচার। এনবিআর আসলে যে কাজটা করতেছে বাংলাদেশ, ওটা হচ্ছে আরেক দিনের ডিসকাশন, বাট অনেস্ট ট্যাক্সপেয়ারের উপরে বার্ডেনটা বাড়তেছে। ওরা কিন্তু চলতেছে অনেস্ট ট্যাক্সপেয়ারের উপরে, এন্ড অনেস্ট ট্যাক্সপেয়ারেরও তো একটা লিমিট থাকে এই বার্ডেনটা নেওয়া। কিন্তু এখন যেটা হচ্ছে যে এই যে রেভিনিউ যে কমা দিচ্ছে দিয়ে কিন্তু তারা ম্যানিপুলেট করতেছে। আপনি যদি প্রাইভেট সেক্টরে কাজ করেন, আপনি দেখবেন যে প্রাইভেট সেক্টরে 2-3টা অ্যাকাউন্ট মেনটেন করা হয়। অনেকে, আমি মাঝে মধ্যে কনসালটেন্সি করি, হ্যাঁ, অনেকে ইনসিস্ট করে যে আমাকে ক্যাশে দিবে, দে ডোন্ট ওয়ান্ট টু পে ইন। বড় কোম্পানি ওরা দিতে চায় না, চেকে দিতে চাইবে না, আমাকে ট্যাক্স চালান দিতে চাইবে না। সো এই ধরনের প্র্যাকটিস হচ্ছে র্যাম্পেন্ট। সো আমাদের রিকমেন্ডেশন হচ্ছে যে এনবিআর বলি বা বিভিন্ন অথরিটি বলি যে আপনি সার্টিফিকেশন চান, ভেরিফিকেশন চান ফর একটা হেড হচ্ছে রেভিনিউ, আরেকটা হচ্ছে কস্ট অফ গুডস। ধরেন আপনি 10 টাকার জিনিস 20 টাকাতে ওভার ইনভয়েসিং করে কিনে নিয়ে আসলেন, এটা ধরা কিন্তু কোনো ব্যাপার না। তারপর আমরা বলি ইনপুট আউটপুট ম্যাচিং। আমি ইম্পোর্ট করলাম একটা জিনিস, এটাতে 100 টন একটা মাল বানানো যায়, কিন্তু বিক্রি করার সময় আমি দেখাচ্ছি 50 টন হয়েছে। তার মানে এখান থেকে আপনি বুঝতে পারেন যেখানে একটা ফাঁকেবাজের ব্যাপার চলতেছে। সো আমরা বলছি ওই জিনিসটা যেমন কস্ট অফ গুডস সোল্ডটা এখানে কস্ট অডিট ইন্ট্রোডিউস করা উচিত অ্যাক্রস দ্য বোর্ড। সেখানে আইসিএমএবি রেলেভেন্সটা চলে আসতেছে। আর সার্টিফিকেশন, যেরকম রেভিনিউ সার্টিফিকেশন একটা আমি রিকমেন্ড করি স্ট্রংলি। আরেকটা হচ্ছে যে ওনার্সদের ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট। আপনি দেখা যায় যে অনেক ওনাররা আপনার এখানে বিজনেসে এসইউভি গাড়ি চালাচ্ছে, 4-5 কোটি টাকা দামের গাড়ি চালাচ্ছে, তারা ইচ্ছা মতো টাকা তুলতেছে, নিয়ে যাচ্ছে। এই জায়গায় কিন্তু আরেকটা বড় ধরনের ম্যানিপুলেশন হয়। এই জায়গাটা কিন্তু সার্টিফিকেশন ভেরিফিকেশন দরকার। কারণ আপনার যদি অডিটের কথা বলেন, অডিটের কাজটা কি? অডিটর বলে যে রিজনেবল এফোর্ট দেওয়া হয়েছে টু আইডেন্টিফাই অর টু এনশিওর দ্য ফেয়ারনেস অফ দ্য অ্যাকাউন্টস। রিজনেবল এফোর্ট, ফুল এফোর্ট না। আমি বলছি 2-3টে জায়গায় ফুল এফোর্ট দিতে হবে। সো এটা করলে আমার মনে একটা কমে যাবে। আরেকটা হচ্ছে, আমি এফআরসি যখন থেকে আসছে, এফআরসি আসার পরে কিন্তু প্রচুর অ্যাকশন নেওয়া হয়েছে। আগের মতো কিন্তু এখন অডিটরদের জন্য এটার এত অনেক অডিটর প্র্যাকটিসিং লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল করা হয়েছে, এরকম প্রচুর অ্যাকশন নেওয়া হয়েছে। সো আমার মনে হয় এফআরসি ইজ ওয়ান অফ দ্য ইনস্টিটিউট প্লেইং এ ভেরি পজিটিভ রোল। আমার মনে হয় এই রোলটা যদি কন্টিনিউ করে তাহলে আমার মনে হয় এই যে সমস্যাগুলো, এবং আমাদের সবার একসাথে কাজ করতে হবে, তাহলে কিন্তু আর যেসব কিছুর চেঞ্জের কথা বললাম এগুলো করলে কিন্তু এটা আরো রোবাস্ট। এমনিতে যে শুধু লাইসেন্স ক্যান্সেলেশনের বাইরে যে আপনি আর আপনার পেশায় থাকতে পারবেন না বা প্র্যাকটিস করতে পারবেন না, কিন্তু এর চাইতে আরো বেশি শাস্তি ইন্ট্রোডিউস করলে করার সুযোগ আছে কিনা? অবশ্যই সুযোগ আছে বিভিন্নভাবে। ধরুন আরেকটা আমি গভর্নেন্সের সাইডে বলি, এই যে অ্যাকাউন্টসগুলো ফাইনালাইজ করে কারা? সিএফওরা। হ্যাঁ,
সিএফওর অ্যাকাউন্টেবিলিটি কি? ধরুন সিএফওরা প্রাইমারিলি আমাদের আইসিএমএবি হোক, আইসিএবি হোক, তারা কিন্তু তারা কিন্তু আমাদের মেম্বার হয় সাধারণত। এখন এই যে মেম্বার, ওদেরকে যে ওই পজিশনে বসছে, ওদের কি অথরিটি আছে টু রিফ্লেক্ট দ্য রাইট অ্যাকাউন্টস? কারণ ও যদি মালিককে বলে ভাই আপনি ট্যাক্স ইভেশন করবেন না, আপনি আইএফআরএস ফলো করতে হবে, এটা করতে হবে, মালিক করে নেক্সট টাইম চাকরি থেকে ছাঁটাই করে দিবে। সো আমরা কিন্তু সিএফওকে কোনো প্রোটেকশন দিতে পারতেছি না কারেন্ট মেকানিজমে। সো এখানে আমার একটা রিকমেন্ডেশন ছিল, ধরেন বড় সব কোম্পানির জন্য না, টপ নোট যারা লিস্টেড কোম্পানি হতে পারে, যেসব কোম্পানি ধরেন 10 কোটি টাকা বা 20 কোটি টাকার উপরে লোন নিচ্ছে, এই ধরনের স্পেশাল এন্টিটিগুলোর জন্য আমরা বলতে যাচ্ছি ওদের সিএফও রিক্রুটমেন্টটা জয়েন্টলি হইতে হবে। ওদের রিক্রুটমেন্ট অ্যান্ড ফায়ার দুইটাই কিন্তু জয়েন্টলি হইতে হবে, লাইক এফআরসি এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। তাহলে কিন্তু আমরা সিএফওকে অ্যাকাউন্টেবল করতে পারবো অ্যাজ এ মেম্বার। কিন্তু এখন আমি বললাম ওকে সব আমি মেম্বারদেরকে অ্যাকাউন্টেবল করলাম, আমাদের মেম্বারদেরকে, ওদিকে কোনো প্রোটেকশন নেই তাদেরকে, তাহলে কিন্তু এই মেকানিজমটা কাজ করবে না। কারণ ওইটা এক্সারসাইজ করতে গেলে অথরিটিটা ওকে ফায়ার করে দিবে, যেরকমটা ব্যাংকে হয় যে সব জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে। ও যদি কোনো অ্যাকাউন্টেন্ট এসে বলে যে ভাই এটা আপনি ভুল করতেছেন মালিককে, ওই মালিক তো ওকে রাখবে না নেক্সট টাইম। সো এটা হচ্ছে রিয়ালিটি। এই রিয়ালিটিটা আমাদের চেঞ্জ করতে হবে এবং এটার জন্য আমাদের সিএফওকে প্রোটেকশন দিতে হবে। এক্স্যাক্টলি। টেলিকম খাত নিয়ে আসি, যে একটা আমরা 90 দশকের শেষ থেকে শুরু করে আর্লি 2000s পর্যন্ত দেখেছি যে সবচেয়ে মেধাবী তরুণরা এবং খুব সবচেয়ে ট্রেন্ডি ইন্ডাস্ট্রি ছিল, যেখানে সবাই চাকরি করতে যাচ্ছিলেন। পরবর্তীতে আস্তে আস্তে তারা কস্ট কাট করলো, ইন্ডাস্ট্রিটা আর আগের মতো লুক্রেটিভ ছিল না। শেয়ার হোল্ডাররা আপনার যে প্রথম দিকে যে হাইপ অ্যান্ড ছিল, তাদের প্রফিটেবিলিটিও স্কুইজ হয়েছে এবং এখনো যে অবস্থা খুব একটা ভালো তা না, হয়তো ফ্রম দ্য ওয়ার্স্ট একটু ইমপ্রুভ হয়েছে। তো ফিউচার আপনি কি দেখছেন ভাই, এতটা খারাপ হয়েছে কেন এই যে মোবাইল অপারেটরদের? এটা খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে পলিটিক্যাল ইন্টারেস্ট এবং আমাদের যে ভেস্টেড গ্রুপ একটা আছে, এই ভেস্টেড গ্রুপটা কিন্তু ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করছে। আমাদের এমন সব লাইসেন্স আছে পৃথিবীর আর কোথাও নাই। হ্যাঁ, এগুলা খালি করা হয়েছে নট অ্যাডিং এনি ভ্যালু ইন দ্য ইকোসিস্টেম, ওরা খালি মানি এক্সট্রাক্ট করার জন্য এগুলো করা হয়েছে। যেটা আমি যখন অ্যামটবের প্রেসিডেন্ট ছিলাম এই কথাগুলো আমি বলতাম, সেটা হচ্ছে আমার যখন অরিজিনালি যখন টেলিকমটা শুরু হয় অ্যান্ড আপ টু 2007-2008, আমাদের কিন্তু একটা পুরো বডি যদি থাকে, স্কেলেটন আমি ধরি, ওরা তারপর থেকে 2010 সাল পর থেকে এক এক সময় একবার চোখ খুলে নিছে, একবার কান খুলে নিছে, একবার হাত খুলে নিছে। এখন আসলে ওই কঙ্কাল ছাড়া টেলিকমে কিছু নাই। ওরা চাইলে সব কিছু করতে পারে না। ওরা টাওয়ার বিল করতে পারে না, ফাইবার বিল করতে পারে না, আইটিসি ব্যান্ডউইথ ডাইরেক্টলি নিতে পারে না, মানে ইউ নেম ইট, এমন সব লাইসেন্স তৈরি করা হয়েছে। সো আমার কথা হচ্ছে যে টেলিকমের যে কন্ট্রোলটা তাদের টেলিকমের উপর আর নাই, যার ফলে এই যে ইকোসিস্টেমে যে একটা মেস ক্রিয়েট করা হয়েছে কিছু ভেস্টেড গ্রুপকে বেনিফিট দেওয়ার জন্য, এই ইন্ডাস্ট্রিটা কিন্তু আর লুক্রেটিভ নাই এবং ইট ইজ ভেরি আনফর্চুনেট। হ্যাভিং সেড দ্যাট, আমি বলবো যে কারেন্ট সরকার এটা রিফর্ম নিয়ে কাজ করতেছে এবং আমি আশা করতেছি এই রিফর্ম একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। কারণ এই যে আমি যেগুলো কথা বলছি, এটা কিন্তু রেগুলেটরদের কাছে এবং অন্যান্যদের কাছে আননোন কোনো ফ্যাক্টস না। এটা আপনারা পত্রিকা আপনারা অনেক কাভার করেছে। সো আমার কাছে মনে হয় এগুলো নোন ফ্যাক্টস। অথরিটিস, আমি বলি রেসপেক্টেড অথরিটিস কাজ করতেছে। এই রিফর্মগুলো যদি করতে পারে, আমি মনে করি যে লস্ট যে চার্ম এই টেলিকম সেক্টরে অনেকটা ফিরে আসবে। আচ্ছা, আরেকটা ডিবেট আছে আবার, যে এই যে আপনি বললেন যে চোখ কান খুলে নেওয়া হচ্ছে, আপনি চমৎকার একটা মানে এক্সাম্পল দিয়েছেন, যে এটার আবার একটা কিন্তু আউটকাম হয়েছে যে যেটা দেশি বনাম বিদেশি বলা হয়, যে এমএনওরা সব ফরেন অপারেটরস মেনলি, যে এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা আদার রেলেভেন্ট সার্ভিসে ব্যাকবোনে আমাদের দেশীয় একটা উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠেছে, তারা লোকাল ইঞ্জিনিয়ারদেরকে অ্যাপয়েন্ট করেছে। তো এখন যদি আবার তাদেরকে কোনোভাবে হার্ট করা হয়, সেটা ব্যাহত হবে কিনা? তাকে হার্ট করা হবে, আই মিন আমরা যদি বলি যে এনটিটিএন, আইআইজিস, হ্যাঁ, এগুলো সেপারেট লাইসেন্স করে, এগুলো হাস্যকর বলা যায়, কিন্তু আবার একটা আর্গুমেন্ট কিন্তু উঠে আসছে যে লাইক
এখানে একটা লোকালাইজেশন হয়েছে। শুনেন, এটা আমি এটার মতো একই কোনোভাবে একমত না। কারণ আমরা যদি দেখি যে ইন্ডিয়ার মতো দেশে যদি দেখি, এখানে কিন্তু ওখানেও টাওয়ার কোম্পানি আছে, ওখানেও এনটিটিএন আছে, ওখানেও সাবমেরিন কেবল কোম্পানি আছে, কিন্তু ওরা এটা করেনি। আমি অপারেটরদেরকে না দিয়ে ওদিকে দেওয়া হচ্ছে না, ওদিকে বলেছে আচ্ছা ঠিক আছে, ইফ ইউ হ্যাভ এ টাওয়ার কোম্পানি বা এনটিটিএন, ইউ আর স্পেশালাইজড ইন দ্যাট। তার মানে এই না অপারেটর নিজেদের ফাইবার নিজে বসাতে পারবে না, নিজেদের টাওয়ার নিজে বসাতে পারবে না, ওদেরকে অপশন দেওয়া হচ্ছে। তখন হয় কি একটা কম্পিটিশন হয়, কম্পিটিশনের মাধ্যমে একটা রাইট প্রাইসটা ডিসকভার করা। বাংলাদেশে কি করা হয়েছে, অপারেটর যে খুলে নেওয়া মানে তুমি কিছু করতে পারবে না, হ্যাঁ, ইউ আর মানে স্টাক উইথ দিস লাইসেন্সিস। সো ওরা দিলে দিব, ওরা যা ইচ্ছা প্রাইস করবে। এনটিটিএন আমি যখন ছিলাম আমি ক্লিয়ারলি দেখতেছি এখানে কাইন্ড অফ আমি বলবো ব্ল্যাকমেইলিং করা হচ্ছে। কারণ আমার 2-3টা আমাদের সাপ্লায়ার আছে, ওর থেকে নিতে হবে, ও ইচ্ছার মতো প্রাইস দিয়ে করেছে। ওদেরকে চিল্লাচিল্লি হচ্ছে যে ডেটা প্রাইস বেড়ে যাচ্ছে, আমাদের প্রাইস প্রোডাক্ট বাড়তেছে। আসলে এটা বাড়তেছে বিকজ অফ যে মাল্টি লেয়ার অফ লাইসেন্সেস, আর এই যে এই ধরনের কিছু সুবিধাভোগী। আবার প্রত্যেকটা লেয়ার থেকে সরকার কিন্তু আপনার আবার সরকার টপ লাইন ট্যাক্স নেয়। এই যে বাড়তে বাড়তে আপনার ট্যাক্স বেড়ে যাচ্ছে। আমি জানি না আপনি অনেকে জানেন যে 100 টাকা যে আপনি একটা বিল যদি দেন টেলিকমে, এটা প্রায় কিন্তু 34-39% পর্যন্ত এটা আপনি নিজের পকেট থেকে দিচ্ছেন অ্যাজ এ কনজিউমার। আর বাকিটা আরও ওখানে আসে রেভিনিউ শেয়ার, এগুলো যদি ধরেন ওগুলো 55%-এর মধ্যে গিয়ে দাঁড়ায়। আর তারপর তো আপনি যদি খরচটা মানে এই ভেন্ডারদের লাইসেন্স দিকে টাকা ধরেন, ইট বিকামস ওভার 75%। সো এই যে একটা স্ট্রাকচার, এটা তো সাস্টেনেবল স্ট্রাকচার হতে পারে না, এবং যার ফলে কিন্তু বিদেশি কোম্পানিগুলো ইন্টারেস্ট পাচ্ছে না। আর আপনি যে দেশের কোম্পানিগুলোর কথা বলেন, সাবমেরিন কেবল লাইসেন্স দিচ্ছে 3টাকে, কি করছে দেওয়ার পরে? এনটিটিএন যাদেরকে দেওয়া হয়েছিল ওগুলো ফুলে ফ্যাপে অনেক বড় হয়ে গেছে, কিন্তু দেশের কন্ট্রিবিউশনটা কি? এরা কি মানে তার কি ইকোসিস্টেম এমনভাবে হেল্প করছে যার ফলে আমাদের সার্ভিসটা আমরা কম খরচে দিতে পারতেছি? না, উল্টা একই কোম্পানি ধরেন অনেকগুলো লাইসেন্স নিয়ে একটা মনোপলিস্টিক বা ডুপোলিস্টিক সিচুয়েশন ক্রিয়েট করতেছে। সো ওভারঅল আমি বলবো যে ইকোসিস্টেমটা যেটা তৈরি করা হয়েছে ডেফিনেটলি নট সাস্টেনেবল। এটাতে বিদেশিরাও বিনিয়োগ বিমুখী হয়ে যাবে, লোকালও তাই হবে। বাট আমি আশাবাদী যে নতুন যে সরকার এটা নিয়ে পজিটিভ কিছু চেঞ্জ নিয়ে আসবে। আমি কিন্তু এরকম ইনভেস্টর চিনি যারা কিনা যে আপনার জিপির যে আইপিও আর যে আপনার যদি এমপ্লয়ীদের শেয়ার বলি বা রবিতেও সেম, তারা এই শেয়ারগুলো কিন্তু বিক্রি করেনি। ডিভিডেন্ড যাই আসে, কম হোক বেশি হোক, তারা ডিভিডেন্ডগুলো খাচ্ছে প্রতি বছর। তারা একটা এক্সপেক্ট করে যে একটা এই ফিউচারটাকে আপনি আসলে ব্রাইট দেখতে পাচ্ছেন কিনা, লাইক 10 ইয়ার্স 20 ইয়ার্স পরে? না, আমি যদি অ্যাবসলিউটলি কারেন্ট কনটেক্সটের কথা বলি, দ্য আনসার ইজ নো। সে ফর এক্সাম্পল, আপনি যদি এই যে অ্যানুয়াল অ্যাকাউন্টসগুলো যেগুলো জিপি রবি যেগুলো পাবলিশ করা হলো, আপনি যদি দেখেন টপ লাইন গ্রোথ বলতে নাই বললেই চলে। টপ লাইন গ্রোথ নাই, বাট প্রত্যেকের প্রফিট গ্রোথ খুব দেখাইছে। এখন এখানে দুইটা জিনিস হতে পারে। যদি ওরা মুখে মানে লিখতেছে অপারেটিং এফিসিয়েন্সি, এটা কুড বি অপারেটিং এফিসিয়েন্সি, ইট কুড বি প্রাইস ইনক্রিজ। তার মানে আবার আমাদের উপরে কিন্তু বার্ডেন বাড়তেছে। যেরকম অপারেটর একটা কাজ করছে, ধরেন এই যে মাঝখানে 10% সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ার জন্য খুব হইচই করা হলো, আমরাও আন্দোলন করলাম, ওরাও হইচই করলো, কিন্তু এই যে 10% ডিউটি যখন কমে দেওয়া হলো, প্রাইস কিন্তু কমে নেই। আচ্ছা, তার মানে ওরাও কিন্তু সুযোগ সন্ধানী, ওরা কিন্তু সুযোগ দিয়ে কিন্তু প্রফিট বাড়ায় ফেলতেছে। হ্যাঁ, অপারেটিং এফিসিয়েন্সি থেকে প্রফিট বাড়তে পারে, আবার আপনার এই ধরনের প্রাইস বাড়ায় কিন্তু প্রফিট বাড়তে পারে। আমি ওই ডিটেলসে যাচ্ছি না, কিন্তু ফান্ডামেন্টাল হচ্ছে যদি টপ লাইন গ্রোথ না হয়, মানে আমার রেভিনিউ গ্রোথ না হলে যদি প্রফিট বাড়তে থাকে, এটাও কিন্তু সাস্টেনেবল না। কারণ বাংলাদেশে কিন্তু টেলিকমের গ্রোথ অপরচুনিটি আরও অনেক বেশি। আমাদের 4G পেনিট্রেশন বলি, ডিভাইস পেনিট্রেশন বলি, ইন্টারনেট পেনিট্রেশন বলি, ওভারঅল প্রত্যেকটা কিন্তু উই আর ওয়েল বিলো আওয়ার নেবারিং কান্ট্রিজ। তার মানে কি এটা হিউজ অপরচুনিটি আছে। আমরা কিন্তু যে সারা বাংলাদেশের জনগণের মধ্যে যে এই ডিজিটাল বেনিফিটটা পৌঁছে দেওয়া, আমরা অনেক পিছায় আছি। সেক্ষেত্রে অপরচুনিটি প্রচুর না। তো এই ক্ষেত্রে আপনার টপ লাইন গ্রোথ কেন এক লেভেলে হবে? আপনার গত বছরে এই বছরে ইট শুড বি 20% 15% গ্রোথ, যেখানে আমার গ্রোথ হচ্ছে আই থিঙ্ক 1% বা এরকম মার্কেট গ্রোথ হয়েছে। সো ইট ইজ নট এ গুড সাইন। সো কারেন্ট কনটেক্সটে আনসার ইজ নট সো গ্রেট। বাট আমি যে ইউজার ওয়াইজ স্টাক হয়ে গেছে, যতটুক আমার যতটুক মিনিমাম ইন্টারনেট ইউজেজ
বা যে কল প্যাকেজ আমি যতটুক না হলেই না, মানে ইন্টারেস্টিং ইউজেস, এবং ওদেরকে আমরা এক্সপ্লয়টও করতেছি। আমি বলবো না যে অপারেটরাইজ মানে খুব অনেস্টলি সবকিছু কাজ করতেছে তা না। সো ওভারঅল কিন্তু আমরা কনজিউমাররা আমরা আলটিমেট সাফারার, কোয়ালিটি ইমপ্রুভ করতেছে না। সো এইটা একটা দিক আমাদের রয়ে গেছে। এটা আমরা আর কিন্তু রিফর্মগুলো যদি করা হয়, কয়েকটা অ্যাকশন অলরেডি নেওয়া হয়েছে। আমি সেদিন শুনলাম যে DWDM ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ NTTN, যেটা অপারেটরকে দেওয়া হচ্ছিল না, দেওয়া শুরু করা হচ্ছে। সো কিছু চেঞ্জ আসা শুরু করছে। সো আমি আশাবাদী, আমি বলবো না। সো এই রিফর্মগুলো করলে এটা কিন্তু সবার জন্য ভালো হবে, পুরো ইকোসিস্টেম। আর BTRC যেটা প্ল্যান করতেছে এখন, এই যে মাল্টি লেয়ার, যে 3000-এর উপরে লাইসেন্স আছে, ওটা 3টে লেয়ারে নিয়ে আসা হবে। এটা অপারেশনটাকে সিম্পলিফাই করা হবে। ওটা যদি করা হয়, আমার ধারণা এটা ভালো একটা দিকে যাবে ইভেনচুয়ালি। অ্যাসেট ম্যানেজমেন্টে আসি, যে অনেকেই উচ্চশিক্ষিত এবং যে আপনার প্রুডেন্ট মানুষজন, একটা এক্সপেকটেশন যে সাধারণ মানুষ যে দ্য বার্নিং দ্য ফিঙ্গার্স ট্রাইং দ্য মার্কেট দেমসেলফ, হ্যাঁ, যে যত সব মানে স্পেকুলেটিভ স্টক, জাঙ্ক ক্যাটাগরি স্টকে ট্রেড করে, ইনভেস্ট করে, লোকসান করে, যে একটা ঠিক আছে ভালো একটা অ্যাসেট ম্যানেজার থাকুক। তো অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি? আপনি আবার বলবো, কারেন্ট কনটেক্সটে খুবই খারাপ অবস্থা। কারণ এইটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু সাফার করতেছে বেশ কিছুদিন ধরে। এবং এটা হয় কি, আপনি প্রথম দিকে কিন্তু ভালোই করছিল। আমি বলেছিলাম 80s 90s-এর দিকে, যখন ICB একটা পর একটা ফান্ড নিয়ে আসছিল, প্রত্যেকটা ফান্ডে কিন্তু খুব ভালো করছিল ওই সময়। তারপর 2-3টা প্রাইভেট সেক্টর থেকে যখন ফান্ড আনা শুরু করলো, আনা পরে এমন সব ম্যানিপুলেট করলো, করে কিন্তু এন্ড অফ দ্য ডে কারা ধরা খায়? সাধারণ ইনভেস্টার ধরা খায়। ওই সময় তারা যে মিউচুয়াল ফান্ড বিমুখ হয়ে গেল, তারপর থেকে কিন্তু আর এটার প্রতি কেউ ট্রাস্ট আনতে পারে না। ট্রাস্ট আনার দায়িত্ব কার? অফকোর্স এটা আমাদের রেগুলেটরদের দায়িত্ব। আমি দেখি নাই গত 10-15 বছরে এমন কোনো মিনিংফুল কিছু করা হয়েছে যার মাধ্যমে আমাদের ইনভেস্টাররা এটার প্রতি ইন্টারেস্টেড হতে পারে। কিন্তু আমরা পৃথিবীর সব জায়গায় যদি দেখি, মানুষ আর যেখানে না করুক, ইনভেস্ট করুক, মিউচুয়াল ফান্ডে ফেলে রাখে, যে মিউচুয়াল ফান্ড ইজ ইন দ্য সেফ হ্যান্ড অফ অ্যাসেট ম্যানেজার, তারা এটা আমার ইনভেস্টমেন্টে দেখবে। কিন্তু বাংলাদেশে ওই কালচারটা ডেভেলপ হয়নি, যার ফলে যখন প্রচুর ফান্ড থাকে, প্রভিডেন্ট ফান্ডে, গ্র্যাচুইটি ফান্ডে, দেশের অন্যান্য মানে পৃথিবীর অন্যান্য দেশে এই ফান্ডগুলো কিন্তু সাধারণত মিউচুয়াল ফান্ডে চলে আসে। কিন্তু বাংলাদেশে যদি ট্রাস্টটা নাই, কোনো কোম্পানি কিন্তু এই রিস্কটা নিতে চায় না আমাদের এমপ্লয়ীদের ইন্টারেস্টের কথা চিন্তা করে। সো আমার মনে হয় এটা আমরা একটা নেগেটিভ স্পাইরালের মধ্যে আসি। এটা রেগুলেটর যদি বড় ধরনের কোনো চেঞ্জ না আনে, এটা থেকে বের হওয়া খুব মুশকিল হবে। নেগেটিভ স্পাইরাল, স্টক মার্কেট তার নেগেটিভ স্পাইরাল থেকে বের হয়ে আসবে কবে? শুনেন, আমাদের যদি কেউ বলছেন যে সুদের হার যেহেতু কমা শুরু হচ্ছে তারা হোপফুল, বাট আপনি আচ্ছা বলেন, সুদের হার যদি কমে, একটা সময় 6-9% ছিল না সুদের হার, তখন কি আমার মার্কেট খুব একটা বাড়ছে? একটা সময় ছিল না জোর করে যে আমরা 6% হচ্ছে ডিপোজিট রেট অ্যান্ড লেন্ডিং রেট ছিল 9%, তখন কি আমার স্টক মার্কেটে কোনো চেঞ্জেস? গোয়িং ব্যাক টু আর্লিয়ার পয়েন্ট, আমরা কিন্তু বলছি আমাদের কিন্তু ইকোনমিক কানেকশন নাই স্টক মার্কেটের সাথে। মানে যে এটার সাথে যদি এটা হইতো, আমি বলতাম যে না, সিস্টেম কাজ করতেছে। আমার মনে হয় দ্যাট ইজ লজিক্যালি ইয়েস, বাট ডায়নামিক্স ওয়াইজ না, এটা দিয়ে কোনো বড় কাজ করবে না। কারণ এটা কারণ আমরা তো আগেও দেখছি 6% যখন ডিপোজিট রেট ছিল, তখন কি সবাইকে ইনভেস্টমেন্টকে নিয়ে আসছে ক্যাপিটাল মার্কেটে? না। কেন আনে নাই? কনফিডেন্স নেই, ভালো কোয়ালিটির শেয়ার নেই। হ্যাঁ, আপনি যদি রবি, গ্রামীণ ফোন, বাজারের মতো যদি শেয়ার নিয়ে আসেন, মার্কেটে যদি অনেক ভালো থাকে, তখন অন্য কিছু না, ওদের উপরে কনফিডেন্স রেখে কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করতে আসবে। সো আমার ওই ডেপথ অফ গুড কোয়ালিটি শেয়ারে যদি আমাদের রেগুলেটররা ফোকাস করে, তাইলে কিন্তু কনফিডেন্সটা আস্তে আস্তে ফিরে আসবে। বাট আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, ধরেন আমাদের নতুন সরকার আসার পরে আমি এখন পর্যন্ত কোনো বড় ধরনের রিফর্ম দেখি নাই। আমি জানি তারা কাজ করছেন, বাট টু মি দ্য প্রসেস ইজ টু স্লো। 100 কোটি টাকার একটা ফ্রেশ ফান্ড আমাদের এই অনুষ্ঠানে যারা আসে আমরা তাদেরকে উপহার দিই, যে 1 বছর 2 বছরের জন্য। আপনাকে যদি এই যে এই রোববার দিন দেওয়া হয়, আপনি নেক্সট 2 ইয়ার্সের জন্য আপনি কিভাবে ইনভেস্ট করবেন? আমি ইনভেস্ট করার অনেকগুলো জায়গা আছে। আমি যদি স্ট্র্যাটেজিক্যালি ইনভেস্ট করতে চাই, অফকোর্স আই উইল নট ইনভেস্ট উইদাউট
bringing certain reforms. ওকে, আমাকে যখন 100 কোটি টাকা দেওয়া হবে, আমি বলবো যে ইজ দ্য মার্কেট সেফ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। এটার জন্য কিন্তু কিছু রিফর্মে, যেরকম আপনি ধরেন IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, ওরা যখন কোনো ইনভেস্টমেন্ট করে ফিজিবিলিটি করে দেখে যে পলিসি কোনো ব্যারিয়ার আছে কিনা, তখন ওরা কন্ডিশন দেয়, এই পলিসির ব্যারিয়ারগুলো আপনারা উইথড্র করেন বা রিমুভ করেন, তখন আমরা ইনভেস্টমেন্ট করব। ব্যাংকও কিন্তু একই কাজ করে। সো আমি 100 কোটি টাকা যদি আমি ইনভেস্ট করতে হয়, আমি বলবো যে জায়গাটা বাংলাদেশে প্রচুর অপরচুনিটি আছে, বাট অ্যাট দ্য সেম টাইম লট অফ পলিসি ব্যারিয়ার, সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ। একটা হচ্ছে মাইক্রো ক্রেডিটের একটা এরিয়া, আরেকটা হচ্ছে এই স্টার্টআপস। আমাদের ইয়াং যে জেনারেশনটা আসতেছে, জেনজি, দে হ্যাভ ওয়ান্ডারফুল আইডিয়াস, সুন্দর সুন্দর আইডিয়া আছে, বাট তারা জানে না একটা কোম্পানিকে আইডিয়ার থেকে কিভাবে একটা স্টেবল ম্যাচিউর অর্গানাইজেশনে কনভার্ট করতে হয়। সো ওই ছোট ছোট আইডিয়া আমার 100 কোটি টাকা দিয়ে আমি যদি 100টা, কারণ এখানে ফেলিয়ার রেট অনেক বেশি, আমার 60-70% ফেলিয়ার রেট হবে, আমি যদি 100টা কোম্পানি দাঁড়া করাইতে পারি আগামী 2-3 বছরে, দ্যাট উইল ক্রিয়েট সিগনিফিক্যান্ট এমপ্লয়মেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ ভেরি হাই। এই যে এই ধরনের ইনভেস্টমেন্টে কিন্তু আমরা যদিও বুঝি না, কিন্তু এইসব বিজনেসে কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ ভেরি হাই। আপনি যদি মানে ইন্ডিয়ান ল্যান্ডস্কেপ যদি দেখি, যে ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠানগুলো আপনার যে IPO তে চলে এসেছে, কমার্শিয়ালি ক্ষুদ্র ঋণকে তারা চলে আসছে। ইন্ডিয়া যদি কথা বলি, যে ওদের আমার লাস্ট যে ডেটা আমি দেখছিলাম 121 ইউনিকর্ন আছে ইন্ডিয়াতে। আমি যদি বলি আমরা 1/10 অফ ইন্ডিয়ান ইকোনমিক সাইজ, তাহলে আমাদের 10টা থাকা উচিত ছিল, আছে কয়টা? একটা। বিকাশ ছাড়া কিন্তু আর কোনো ইউনিকর্ন $1 বিলিয়ন এটা হয় না। কিন্তু আমার কথা হচ্ছে, আমি এই 100 কোটি টাকা দিয়ে যদি আমি এই নতুন আইডিয়া ওদেরকে আমি সাপোর্ট দিতে পারি, তাহলে আমার মনে ইট উইল হ্যাভ সিভিয়ার ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য ইকোনমি, অন দ্য এমপ্লয়মেন্ট অ্যান্ড অলসো অন দ্য ইনভেস্টমেন্ট ফান্ডেডটা। সো আমি বলবো ওইটা একটা আমার ফোকাস এরিয়া হবে। আই উইল নট গো ফর ট্রেডিশনাল স্টক মার্কেট বা ইকুইটি ইনভেস্টমেন্ট, ওইসব জায়গায় যাবো না। মাহতাব ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি রোজার দিনে আমাদের সময় দিয়েছেন। আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি। মাই প্লেজার। দর্শক, মাহতাব ভাই বলছিলেন যে আসলে তিনি বরাবরই আপনার যে আউট অফ বক্স চিন্তা করেন এবং আউটস্পোকেন, সংস্কারের গতি ধীর, এটি একসময় হয়তো ইন্টারেস্ট হারিয়ে ফেলবে মানুষ। তার কথা হচ্ছে এক। আর টেলিকম খাত নিয়ে তিনি রবি আজিয়াটার CEO ছিলেন, বর্তমানে ICMA-র প্রেসিডেন্ট, কনসালটেন্সির সাথে আছেন। তিনি বলছেন যে সংস্কারটি টেলিকম খাতে শুরু হয়েছে, এটি আসলে দরকার, কারণ খুব স্কুইজ করে দেওয়া হয়েছিল যে মোবাইল অপারেটরগুলোকে। তো গ্লাস ইজ হাফ ফুল হাফ এমটি, এরকম একটা অবস্থায় আছে। আর শেষ দিকে তিনি যেটি বলছিলেন যে 100 কোটি টাকা তিনি ট্র্যাডিশনাল স্টক মার্কেট বা কোথাও ইনভেস্ট করবেন না, তিনি স্ট্রেট আপনার অল্টারনেটিভ যে ইনভেস্টমেন্ট এরিনাগুলো, যে একটা হচ্ছে মাইক্রো ক্রেডিট, যেটা মাইক্রো ক্রেডিটের যে সেখানকার ফাইন্যান্সিংয়ে এক, আর দ্বিতীয় হচ্ছে স্টার্টআপ। আসলে এই যে ইউক্রেন যুদ্ধের পর থেকে হয়তো গ্লোবাল ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়াতে স্টার্টআপ নিয়ে আমাদের দেশে কথা আগের চাইতে একটু কম হচ্ছে, বাট দ্য পটেনশিয়াল ইজ হাই। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।